22শে অক্টোবর 2012 ভারতের ব্যাঙ্গালোরের বানেরঘাট্টা এরিয়া। এই এরিয়াতে তখন অত একটা পপুলেশন আসেনি, জনবসতি বেশ কম ছিল। তো ওইখান থেকে যে রাস্তাটা যেত সেই রাস্তাটা ওখানকার লোকাল মানুষরা নাইস রোড বলেই চিনত। তো এই নাইস রোডে 22শে অক্টোবর সকাল 9টা কি 9:30 নাগাদ কিছু মানুষ কাজের উদ্দেশ্যে যাচ্ছে। তারা দেখতে পায় রাস্তার একটা পাশে একটা মানুষ উল্টো হয়ে পড়ে আছে। তারা যখন তার কাছে যায়, গিয়ে একটু চেক করার চেষ্টা করে যে এই ব্যক্তি কি কোনো মাতাল, মদ খেয়ে উল্টে পড়ে আছে, নাকি এর সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে। তখন যারা ছিল ওখানে তারা বুঝতে পারে যে এই ব্যক্তির সাথে কোনো একটা দুর্ঘটনা শিওর শট ঘটেইছে। তারা বেশি দেরি না করে পুলিশকে ফোন করে দেয়। পুলিশ ওখানে আসে, এসে তারা ওই বডিটা যখন উল্টিয়ে যখন চেক করে, তখন তারা দেখতে পায় যে বডিতে কোনো প্রাণ নেই। বডির একটু দূরেই খানিকটা বমি করা আছে। তার মানে এর সাথে কি কেউ মারপিট করেছে, যে মারপিটের ফলেই তার শরীরে কোনো অসুবিধা হয়েছে, সে বমি করেছে, তারপর এখানেই তার মৃত্যু হয়েছে। পাশে একটা হেয়ার ক্লিপ পড়ে আছে। তার মানে এই ব্যক্তির সাথে কোনো এক নারী ছিল। সেই নারী কে? সেই নারী কি এই পুরুষকে মেরেছে? মৃতদেহের গলায় আঘাত, মাথায় আঘাত, ফেসে আঘাত হয়েছে, তার সাথে কোনো ডকুমেন্ট নেই। এইদিকে সেই মৃত ব্যক্তির ড্রেসপত্র দেখে বোঝাই যাচ্ছে যে সে ভালো একটা রেপুটেটেড ফ্যামিলি থেকে বিলং করে। তো এই সমস্ত জিনিস নিয়েই পুলিশ এই তদন্তটা শুরু করে। যেহেতু ওই জায়গাটাতে তখনও অত জনবসতি গড়ে ওঠেনি, তো সিসিটিভি ফুটেজ সেইভাবে ওই এক্স্যাক্ট জায়গাতে ছিল না। কিন্তু পুলিশ সমস্ত যে থানা আছে বেঙ্গালুরুতে এবং কর্ণাটকে, সব জায়গায় এই ব্যক্তির ছবি পাঠিয়ে দেয় যে কোথাও কোনো মিসিং কমপ্লেন করা হয়েছে কিনা, কোনো থানা থেকে এই ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারে কিনা যে এটা তাদের এরিয়ার কেউ হতে পারে। তাদের বেশি দেরি করতে হয়নি, 2 দিনের মধ্যেই খবর চলে আসে বেঙ্গালুরুর রাজানগর থানা থেকে। সেখানে এক ব্যক্তি ঠিক যেদিন ডেড বডিটা পাওয়া গেছে সেই দিন সকালবেলায় একটা মিসিং কমপ্লেন লিখিয়ে গেছিল। তাদের বাড়ির ছেলে সকালবেলা 11:30টার সময় বেরিয়েছিল, কিন্তু রাত হয়ে যাওয়ার পরেও সে তো বাড়িতে আসেনি, উল্টে তার ফোনটাও সুইচ অফ ছিল। সেই ব্যক্তির নাম ছিল নীতিশ। এই নীতিশ একটা খুবই পড়াশুনোয় ভালো সভ্যভদ্র ছেলে ছিল। সে এমএনসিতে জব করত। ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশুনো সে 2 বছর আগেই শেষ করেছে এবং সামনেই তার বিয়ে ছিল। পুলিশ এবার গিয়ে নীতিশের মা বাবার সাথে কথা বলে। নীতিশের মা বাবা বলে যে সকালবেলা যখন 11:30 বাজে 21 তারিখ, তখন নীতিশের কাছে একটা ফোন আসে। নীতিশ সেই ফোনটা পেয়ে কোথাও একটা বেরিয়ে যায়। আমাদেরও কিছু বলেনি যে সে কোথায় যাচ্ছে। আমরা ভাবি সে খানিকক্ষণেই চলে আসবে, কিন্তু খানিকক্ষণটা দুপুর থেকে রাত হয়ে যায়। তার ফোনে আমরা ফোন করে তার ফোনটা সুইচ অফ পাই। তখন আমরা সকালবেলা থানায় গিয়ে কমপ্লেন জানিয়ে আসি। এখন পুলিশ বলে যে এই নীতিশের তো বিয়ে কয়েকদিনের মধ্যে হওয়ার কথা ছিল। কার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল সেই ব্যাপারে তারা বলে যে এখানেই একটা মেয়ে আছে সৌমিয়া, তার সাথে নীতিশের প্রেম হয়েছিল 3 বছর আগে হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং সেইখান থেকেই তারা প্রথমে তো লুকিয়ে লুকিয়ে প্রেম করত। তারপর দুজনে যখন ডিসাইড করে যে তারা একে অপরের সাথে বিয়ে করে সারাটা জীবন কাটাবে, তখন 2 ফ্যামিলিকেই তারা জানে এবং আমরা 2 ফ্যামিলি তাদের ভালোবাসাটা মেনে নিই। এরপর এই তো 1-1.5 মাস আগে 4 সেপ্টেম্বর তাদের আশীর্বাদ হয়, বিয়ের ডেটও ঠিক হয়ে যায়। কিন্তু এর মাঝেই এই অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো সেটা জানা নেই। নীতিশের ফ্যামিলি নীতিশের ব্যাপারে এই কথা বলার পর পুলিশ সোজা চলে যায় সৌমিয়ার কাছে। সৌমিয়ার কাছে গিয়ে যখন সমস্ত কিছু জিজ্ঞাসা করে, তখন সৌমিয়া একদম অবাক হয়ে যায়। সৌমিয়া জানেই না যে নীতিশের সাথে এইরকম কিছু হয়েছে। নীতিশ আগের দিন থেকে ফোন ধরছে না, এইটুকুই তার শুধু জানা আছে, বাদবাকি সে কিছুই জানে না। কিন্তু সে পুলিশকে একটা মেসেজ দেখায়। নীতিশ আগের দিন তাকে একটা মেসেজ করেছিল, আই এম ফাইনালি উইথ মায়া। এবার এই মায়াকে, সেইটা নিয়ে পুলিশ আরও কনফিউজ হয়ে যায়। তখন পুলিশ এই নীতিশের যে কল ডিটেল রেকর্ড আছে এবং ওই যে রাস্তা আছে
যেখান থেকে বেরিয়েছে নীতিশ, মানে তার বাড়ির লোকেশান থেকে, এবং যেখানে তার ডেড বডি পাওয়া গেছে, এর মাঝে যতগুলো সিসিটিভি আছে তারা সেগুলো দেখতে শুরু করে এবং নীতিশের কল ডিটেল রেকর্ড তারা চেক করতে থাকে। এবং এই কল ডিটেল রেকর্ড চেক করে প্রাথমিকভাবে পুলিশ সেইভাবে কিছু পায়নি। তারা নীতিশের যে অফিস আছে সেইখানে যায় এবং সেইখানে গিয়ে পুলিশ আরও অবাক হয়ে যায় যে এই নীতিশ লাস্ট বেশ কয়েকদিন ধরেই কাজে বাজে যেত না। যেহেতু সে কাজে যেত না এবং অফিসকেও ইনফর্ম করেনি যে সে কাজে যাবে না বা কাজ থেকে রিজাইন দেবে, সেহেতু তাকে অফিস থেকে অ্যাবসকন্ডিং দেখিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাতে পুলিশ আরও অবাক হয়ে যায়। তারা ভাবে যে অফিসের মধ্যেই কোনো প্রবলেম কি লুকিয়ে আছে, তার জন্যই নীতিশ কোনো কর্মকাণ্ড ঘটিয়েছে বা অফিসের কোনো কলিগ তার সাথে এই কর্মকাণ্ড ঘটিয়েছে। পুলিশ এবার সেই দিকটা যখন দেখে তখন তারা দেখে যে না, অফিসের সেইভাবে কোনো লিঙ্ক এখানে নীতিশের মৃত্যুর সাথে নেই। নীতিশের ময়না তদন্তের রিপোর্ট ততক্ষণে চলে এসেছে। নীতিশ যে বমি করেছিল সেই বমিটা তার হয়েছিল এই কারণেই, তার মৃত্যুর আগে তার শরীরে অনেকবার আঘাত করা হয় এবং সেই আঘাতের আগে তাকে জুসের সাথে কেউ বা কারা বিষ মিশিয়ে দিয়েছিল এবং সেটাই তার এই বমির কারণ। তারপর তাকে অনেকবার আঘাত করা হয় এবং তাকে গলায় কিছু পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নীতিশের যে উডবি ওয়াইফ ছিল সে কে? তার নাম হচ্ছে সৌমিয়া। এই সৌমিয়া ব্যাঙ্গালোরের একটা কলেজে সাইকোলজি নিয়ে 3rd ইয়ারে পড়াশুনো করে। তার বাবা একটা বড় ব্যবসায়ী ওই ব্যাঙ্গালোরে, তাদের একটা আলাদাই রেপুটেশন আছে। পুলিশ এবার এই যে সৌমিয়া আছে তার উপর একটু সন্দেহ করে তার যে কল ডিটেল রেকর্ড আছে সেটা সিক্রেটলি দেখতে থাকে এবং সেটা দেখতে গিয়ে তারা দুটো জিনিস লক্ষ্য করে যে এই সৌমিয়ার যে ফোন লোকেশন আছে সেটা কোথাও না কোথাও এই নীতিশের সাথে ম্যাচ করে যাচ্ছে। এবং লাস্ট কয়েক মাস ধরে এই সৌমিয়া নীতিশের সাথে যেমন কথা বলছিল ঠিক সেই রকমই আরেকটা ছেলের সাথে কথা বলছিল অনেক, সেই ছেলেটাকে। এবার পুলিশের মাথায় আসে এখানে কি কোনো ত্রিকোণ প্রেমের ব্যাপার আছে। যার সাথে এই সৌমিয়া কথা বলছিল তার নাম হচ্ছে পার্শ্বনাথ, তার আর একটা ডাকনাম ছিল রোহান। আমরা এখানে তাকে রোহান বলেই সম্বোধন করব। সৌমিয়ার যে ফোনের লোকেশন আছে সেটা অলরেডি নীতিশের সাথে ম্যাচ করে গেছে। যেখানে নীতিশের বডিটা পাওয়া গেছিলো সেখানে একটা হেয়ার ক্লিপ পাওয়া গেছিলো এবং সেই ক্লিপটা যখন চেক করা হয় তখন ওটা বেরোয় যে ওটাও এই সৌমিয়ারই ছিল। সৌমিয়ার লোকেশন, সৌমিয়ার মাথার চুলের ক্লিপ দুটো একই জায়গায়। কোথাও যেন সন্দেহটা সৌমিয়ার উপর বাড়িয়ে দেয়। তার সাথে সাথে অন্য এক ব্যক্তির সাথে কথা বলা সেইটা আরও সন্দেহটাকে প্রকট করে। এবং ফাইনালি পুলিশ সিসিটিভিটাকে ভালো করে চেক করার পর রাস্তার মাঝে এক সিসিটিভিতে ক্লিয়ারলি দেখা যায় যে নীতিশ বাইক নিয়ে যাচ্ছে। বাইকের পিছনে কোনো এক নারী বসে আছে, কিন্তু সেই নারী ঠিক কে সেটা প্রথমে বোঝা যায় না, কিন্তু আরও কয়েকটা সিসিটিভি দেখার পর ক্লিয়ারলি বোঝা যায় পেছনে বসে থাকা নারী আর কেউ না, সেটা হচ্ছে সৌমিয়া। এবং সৌমিয়া বারবার ফোনে কিছু তো একটা করছে, এবার সেটা কি করছে সেই জিনিসটা তারা জানার জন্য সৌমিয়াকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসে। এবং উল্টো দিকে এই সৌমিয়া রিসেন্টলি যে রোহানের সাথে অনেক কথাবার্তা বলছিল তাকেও কর্ণাটকের বেলগাঁও থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে। এই রোহান সে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করছিল। রোহানের যে কল ডিটেল রেকর্ড আছে এবং তার যে ফোনের লোকেশন আছে সেইটা যখন ম্যাচ করা হয় তখন দেখা যায় আর সৌমিয়া যখন বাইক করে যাচ্ছিল তার এক্স্যাক্টলি পিছনেই ছিল এই রোহান। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সৌমিয়াই এই রোহানকে ডেকেছে এবং সৌমিয়া বাইকে বসে যাকে মেসেজ করছিল সেই ব্যক্তিই হচ্ছে এই রোহান। এদের দুজনকে যখন সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয় তখন এরা দুজনেই স্বীকার করে নেয় যে হ্যাঁ এরাই এই নীতিশকে হত্যা করেছে, কিন্তু কেন, কিভাবে। প্রথমে আসি এদের পরিচয় কিভাবে হয়। যেমন নীতিশ আর সৌমিয়ার পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, এদেরও পরিচয় কিন্তু সোশ্যাল মিডিয়াতেই হয়। সোশ্যাল মিডিয়াতে পরিচয় হওয়ার পর এদের কথাবার্তা প্রথমে বন্ধুত্বসুলভই ছিল, কিন্তু আস্তে আস্তে এদের মধ্যে প্রেম ডেভেলপ হতে থাকে। সৌমিয়া এই রোহানকে কি আগে থেকেই ভালোবাসতো যেটা ফ্যামিলিকে জানাতে পারেনি? তাহলে কারণটা কি? পুলিশ বেশ কনফিউজ। তখন সৌমিয়া বলতে শুরু করে যে সে নীতিশকে মারার জন্য ইন্টারনেটে সার্চ করে হাউ টু কিল আ লাভার।
সাথে সে একটা নিউজ আর্টিকেলও পড়ে। সেইটা হচ্ছে গিরিশ এবং শুভা কেস, যেইটা নিয়ে আমি কয়েকদিন আগেই ভিডিও বানিয়েছিলাম। এবং এই গিরিশ আর শুভা কেস থেকেই সে মোটিভেশন নেয়। সেইখানেও যেমন আশীর্বাদ হওয়ার পরেই এই শুভা গিরিশকে হত্যা করে তার বয়ফ্রেন্ডের মাধ্যমে, ঠিক এখানেও সেই রকমই একটা প্ল্যান কিন্তু এই সৌমিয়া রচে ফেলেছিল। 19 অক্টোবর এই সৌমিয়া আর রোহান বেঙ্গালুরুতে দেখা করে। তারা একটা বাস করে একটা অন্য জায়গায় যায়, সেখানে গিয়ে পুরো প্ল্যানটা ডিসকাস করে। 21 তারিখ সকালবেলা এই সৌমিয়া নীতিশকে ফোন করে মিট করতে যাওয়ার জন্য বলে। নীতিশ রাজি হয়ে যায়। নীতিশ বাড়িতে কিছু না বলে সোজা বেরিয়ে যায়। সৌমিয়াকে তার বাড়ির সামনে থেকে তুলে তারা বানের ঘাটটা এরিয়ার দিকে এগিয়ে যেতে থাকে। এবং বানের ঘাটটা পৌঁছানোর একটু আগে একটা জুসের দোকান থেকে এই দুটো জুস কিনে যেই নীতিশ সেই জুসটা খেতে যাবে, তখনই এই সৌমিয়া বলে যে এইখানে খাবো না, একদম বানের ঘাটটাতে একটা জায়গায় গিয়ে খাবো। সৌমিয়া দুটো হাতে দুটো জুসের গ্লাস নিয়ে বাইকে বসে পড়ে। বাইক চালাচ্ছে এই নীতিশ এবং পিছনে বসে এই সৌমিয়া একটা জুসের গ্লাসে সেই বিষ মিশিয়ে দেয়। এবং বানের ঘাটটা এরিয়াতে গিয়ে যখন নীতিশ সেই জুসটা খাওয়ার পরেই তার বমি হয়ে যায়। এবং এইটা দেখে কোথাও না কোথাও সৌমিয়া ঘাবড়ে যায়। এবং ঠিক সেই সময় ওইখানে চলে আসে রোহান এসে এই সৌমিয়ার যে ওড়না আছে সেইটা দিয়ে নীতিশের গলাটা পেঁচিয়ে তাকে হত্যা করে। তাকে মাথায় আঘাত করে এই সৌমিয়া, তার মুখে একটা কাপড় গুঁজে দেয় সে যাতে চিৎকার না করতে পারে। কে করে? সৌমিয়া করে। তারপর নীতিশের ফোন থেকে এই সৌমিয়া ওই মেসেজটা করে একটু দূরে ওই ফোনটা ফেলে দিয়ে তারা ওখান থেকে রফুচক্কর হয়ে যায়। পুলিশ যখন সৌমিয়াকে জিজ্ঞাসা করে যে তুমি এই কাজটা কেন করেছো, তখন সৌমিয়া বলে যে আমার প্রথম থেকেই সন্দেহ ছিল যে এই নীতিশ আমার সাথে ছাড়াও আরও অনেক মেয়ের সাথেই সম্পর্ক রাখে, কিন্তু আমি তাকে অনেকবারই সন্দেহ করেছি, তাকে জিজ্ঞাসা করেছি কি সে প্রত্যেকবারই ডিনাই করেছে। আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে সে অন্যান্য মেয়েদের ছবিও লাইক করতো। তাকে মলে একবার এক মেয়ের সাথে দেখেছিলাম, আমি তাকে অনেকবারই জিজ্ঞাসা করেছি, কিন্তু সে প্রত্যেকবারই বলেছে যে আমি তোমাকেই ভালোবাসি আর তোমার সাথেই থাকতে চাই, কিন্তু সে স্বীকার করেনি। পরবর্তী সময়ে আমি ডিসাইডই করে নিই যে এর সাথে আমি থাকবো না, কিন্তু এর সাথে থাকবো না মানে এটা নয় যে আমি কে এত সহজে ছেড়ে দেবো, এ আমাকে ঠকিয়েছে। তো এই কারণে রোহানের সাথে আমার সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়, ওর সাথে আমার প্রেম হয়, অ্যান্ড দেন ডিসাইড করি এই নীতিশকে নিজের জীবন থেকে একদমই সরিয়ে দেবো। এবং সেই সরানোটা এমনই হবে যে এই নীতিশ এই পৃথিবীতেই আর থাকবে না। 2012 সালে এই ঘটনা ঘটে। এরপর এই দুজনকে কোর্টে তোলা হয়, কোর্টে ট্রায়াল শুরু হয়। এইবার 2013 সালের মাঝামাঝি নাগাদ এই সৌমিয়া যেহেতু একটা বড় ফ্যামিলি থেকে বিলং করতো, তো তার বেইল হয়ে যায়। বেইল হয়ে সবে 3-4 দিনই বাড়িতে এসছে। সবাই অলরেডি তাকে টানা মারা শুরু করেছে, সে মেন্টাল প্রেশারটা নিতে পারছে না, ফ্যামিলির লোকরাও তার সাথে ভালো করে কথা বলছে না। ঠিক সেই সময় সৌমিয়া সমস্ত কিছুর চাপ সহ্য করতে না পেরে সে ঝুলে যায়, তার মৃত্যু হয়ে যায়। এবং তার মৃত্যুর পর 2015 সালে এই রোহানও বেইল পেয়ে যায় এবং আস্তে আস্তে এই কেসটার একদম জিরোতে চলে যায়। এই কেসটা আর কোনো ফলো আপই হয়নি। তো 2015 সালে এই রোহানও বলতে পারেন বেকসুর খালাস পেয়ে যায়। তো আমার মনে হয় এখানে রোহানকে যে ডাউটে ছেড়ে দেওয়া হয়েছে যে তার এগেনস্টে ডাইরেক্ট কোনো প্রমাণ ছিল না, সব প্রমাণই ছিল এই সৌমিয়ার এগেনস্টে, এবং সৌমিয়ার কথার উপর নির্ভর করেই এই রোহানকেও তো একই কেসে পাঠানো হয়েছে। যেহেতু সৌমিয়া নেই, সেহেতু রোহানের এগেনস্টে যে প্রমাণগুলো ছিল সেইগুলো আর অতটা শক্ত থাকে না। আর সৌমিয়া ম্যাজিস্ট্রেটের সামনে কোনো ডাইরেক্ট সাক্ষীও দেয়নি। তো এই ক্ষেত্রে কেসটা অনেক দুর্বল হয়ে গেছিলো, কিন্তু পুলিশের উচিত ছিল রোহানকে অন্তত শাস্তি দেওয়ানো। তো এই ক্ষেত্রে কি হলো, যে মারলো সেও মরলো, আর যে মরলো সে তো মরেই গেছে, তার ফ্যামিলিটাও তো শেষ হয়ে গেল। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আজকের ঘটনায় যদি আপনারা প্রভাবিত হন, তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।